আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা যাব ইহানের টিকা দেওয়ার জন্য, প্লাস আমার 4 মাস পার হয়ে গেছে, চেকআপের জন্য যাব দুইটা। আর আমার ননাস মানে আমার হাজবেন্ডের চাচাতো বোনের বাসায় দাওয়াত ছিল, কিন্তু ওনার যে ছোট বাচ্চা আছে 7 মাসের বাচ্চা, ওর ঠান্ডা লেগে গেছে। তো আমি যেহেতু প্রেগনেন্ট, আবার ছোট বাচ্চা আছে, তো বলছে যে সামনের মাসে যাইতে। এখন যেহেতু বাচ্চার ঠান্ডা, কোরিয়ানরা আবার মানে এগুলাকে অনেক বেশি প্রায়োরিটি দেয়। বাঙালিরা অতটা মাইন্ড করে না, মানে আমার জানা মতে মাইন্ড করে না বলতে একদম বেশি সিক হইলে তো আছে, কিন্তু নর্মালি কোরিয়াতে একটু ঠান্ডা লাগলেও বা একটু শরীর খারাপ হইলেও বলবে যে অন্য মানুষের কাছে যাইতে না, বা হচ্ছে এরকম ওরা অনেক বেশি খুঁতখুত করে আর কি, যেটা ভালো ভালো ওদের হিসেবে ভালো। হ্যালো, এখন আমরা যাব, ফার্স্টে যাব ইহানের হসপিটালে, দেন যাব আমি আমার চেকআপে, দেন আমি আজকে হালাল ফুডে যাব। আমাদের এখানে আছে হাসমশিতে বিডি হাউস, তো এখান থেকে আমি সবসময় হালাল মাছ মাংস কেনাকাটা করি। তো মাংস আছে ফ্রিজে, মাংস ভরা। আমি ইলিশ মাছ কিনতে যাব, ইলিশ মাছ, চিংড়ি মাছ। ইহান খুব খুশি, এই গাড়িতে আসলে ইহান খুব খুশি হয়ে যায়, বাইরে আসলে খুব খুশি হয়। কিন্তু আবার ইহান এত মিশুক, ইহান কিন্তু খুব ফ্রেন্ডলি। তারপরও মানুষের বাসায় গেলে দেখা যায়, স্পেশালি কোরিয়ানদের বাসায় গেলে ইহান খুব কান্নাকাটি করে, কিন্তু কোনো বাঙালিদের বাসায় গেলে আবার ইহান এত কান্নাকাটি করে না। যেমন আমার দাদা শ্বশুরদের বাসায় গেলাম, পরে হচ্ছে পেনশনে গেলাম, ওনারা মানে অনেক আদর করতে চাইছে, কোলে নিতে চাইছে। ফার্স্টে তো মানে 3-4 ঘন্টা খুবই কান্নাকাটি, কারো কোলে যাবে না, আমার কোলেও আসবে না, শুধু ওর আব্বুর কোলে যাবে, মানে ও খুবই সেন্সিটিভ। কিন্তু আবার বাঙালির বাসায় গেলে এরকম করে না, বাঙালির বাসায় গেলে মানে নিজের মতো চুপচাপ। ইয়া না বলো আসসালামু আলাইকুম সবাইকে। মোজা পরাই দিছি, দুষ্টু মোজাটা খুইলা ফেলছে টাই না, এখন ব্যাগের মধ্যে মোজা নিয়ে যাইতেছি। আর আমার শরীর যেহেতু ভালো না, আমি কোনো কানের দুল টানের দুল চেন টেন কিচ্ছু পরি নাই, মন বিরক্ত লাগতেছিল, বমি আসতেছে। তো আমার গাড়িতে আসলে মানে আমি বাইরে বের হলে আমার বমি হবেই, এটা মানে আমি জানি না এটা আমার সমস্যা কিনা, বা অনেকের এরকম হয় বাইরে বের হলে, স্পেশালি যখন লিফটে উঠে আমার প্রচুর মাথা ঘুরায়, মানে প্রেগনেন্সির টাইমটাতে। 잠시 후 우회전입니다. 이어서 170m আমরা এখন যাইতেছি। আমাদের এরিয়াতে অনেক বেশি ফরেনার আছে, এখানে প্রচুর পরিমাণের ফরেনার, বিশেষ করে বাঙালি। আমাদের এরিয়াটাতে আমরা হচ্ছে হাসমশির ঘুমনচন্ডিতে থাকি, তো এইখানে প্রচুর পরিমাণে বাঙালি, মানে রাস্তায় বের হলেই বাঙালি দেখা যাবে। ওগুলো বাঙালি দেখা যাইতেছে, দেখাই না, কারো প্রাইভেসি তো বুঝিনি, চেহারা দেখাই না। 우회전입니다. 이어서 250m 왼쪽 도로입니다. বৃষ্টি আসবে। মোজা পরানো হয়েছে, মোজাটারে খুইলা রাখছে, এখন ব্যাগের মধ্যে মোজা ঢুকাই রাখছি। এই বেটার বাইরে আসলে খালি ঘুমে ধরে, ঘরে গেলে কম্পিউটারে গেম খেলে। ভালো না, খারাপ লোক। তুমি ভালো। তুমি ভালো না। হ্যাঁ হ্যাঁ, ভালো না তো। হ্যাঁ সেটাই তো, আমি খারাপ। জানো ইহান টিকা দেওয়া শেষ, এখন আমি যাব আমাদের হসপিটালে। লেট হয়ে গেছে। একটা নার্স আছে আমার ফ্রেন্ড, মেয়ে, আমার শুধু বকে যে লেট করছো কেন। দাও সাউমা। ইহান আমার কোলে আইসা শুধু আব্বুরে দেখে, আব্বুরে খোঁজে, কিন্তু আব্বুর কোলে গিয়া বাইরে গেলে আর কি আম্মুরে খোঁজে না। আবার বাসায় বাবারে চিনে না, বাসায় গেলে আম্মুরে খোঁজে। এ হচ্ছে দুই মুখ। 잠시 후 আকাশের অবস্থা খারাপ, মনে হইতেছে বৃষ্টি কোথাও হইতেছে। আমাদের এদিকে মানে সুন বৃষ্টি হবে। 4일 동안 비 온다, 야. 4일 동안 비 오고 있어. 4 দিন ধরে বৃষ্টি হইতেছে, আমার হাজবেন্ড বললো। 비 너무 많이 와. যখন আবার মানে স্নো এর সিজন থাকে, তুষারপাতের, তখন আবার এই সবুজ কিছুই সবুজ থাকে না, সব একদম সাদা হয়ে যায়। 까지 직진입니다. টায়ার্ড হয়ে গেছে, 2 হাতে 2টা টিকা দিছে। দেওয়ার সময় যে প্রচুর কান্না করছে,
যেই নিয়ে দাঁড়াইছি ঠিক হয়ে গেছে, মানে তখন আর কোনো ব্যথা নাই। এ হচ্ছে গিয়ে ঢঙের কান্না করে, বুঝছেন? এরে নিয়ে কোথাও বসা যায় না, বাইরে গেলে ওরে নিয়ে হাঁটা লাগবে, এখন নিচে টায়ার্ড হয়ে গেছে। এখন এমনি তো বাসা থাকলে ঘুমের টাইম, সেই জন্য সে এখন টায়ার্ড হয়ে গেছে, খুব টায়ার্ড হয়ে গেছে। আমি ভিডিওতে বলছিলাম যে লেট হয়ে গেছে। আমার ফ্রেন্ড, মানে ফ্রেন্ড বলতে কি খুব পরিচিত, ইহান পেটে থাকতো, মানে ওনার সাথে খুব মিল ছিল আর কি। আমার সেম এজের হবে, নার্স তো, অনেক সুন্দর। প্লাস হচ্ছে প্রতি মান্থে মনে হয় কোরিয়াতে এমন হয় যে হসপিটালে বেস্ট ডক্টরকে বা বেস্ট নার্সকে প্রতি মান্থলি এরকম চেঞ্জ হয়। তো ওই নার্সটা হচ্ছে প্রায় সময়ই হচ্ছে বেস্ট নার্সের ঈদের তালিকায় থাকে। বয়স হবে 24-25, আমার মতো সেম আর কি, সেম এজ। তো লেট করে ফেলেছে, এখন ফোন দিছে। আমাদের তো হচ্ছে 2টায় অ্যাপয়েন্টমেন্ট ছিল, তো এখন আমাদের 3টা বাইজা গেছে। আমাকে ফোন দিয়ে বলতেছে যে, আমি আর ধরি নাই লজ্জায়, মানে আমি জানতাম যে আমার কিছু না কিছু বলবে। আমার জামাই ফোন ধরে বলতেছে যে কখন আসবে, আজকে নাকি টেস্ট করা লাগবে। তো বলতেছে যে আমি কি বাবুর জন্য লেট হয়েছে, বলো বাবুর জন্য। আসলে ওই গত সপ্তাহেই ইয়ানের যাওয়ার কথা ছিল, বাট আমরা হচ্ছে দাদা বাড়ি গেছিলাম, যার জন্য আমি হসপিটালে যাইতে পারিনি ইহানের। তো এই সপ্তাহে গেছি, এখন গেলেও বকা দিবে আমাকে, মানে ওই বকা না, দুষ্টমির বকা আর কি। আজকে লেট করে গেছে, প্রতিবারই লেট করে গেলে আমার ফ্রেন্ডের কাছে আমি বকা খাই। ইহান ঘুম, টায়ার্ড। হসপিটাল খোলা থাকে 4টা পর্যন্ত, এখন 3টা বাজে। প্রতিবার লেট করে যাই আর আমার বকে। আর আমাদের এখান থেকে না হসপিটালটা দূরে। আমি হচ্ছে মেয়ে ডক্টর খোঁজার জন্য এত দূরের হসপিটালে গেছিলাম, মানে ছেলে ডক্টর বুঝেনি তো, টিভিএস বা হচ্ছে গিয়ে মানে যেটা বলে একদম বাংলা ভাষায় বলতে গেলে যে জরায় মুখ চেক করা বা সবকিছু, একজন ছেলে ডাক্তার, এটা কেমন আনকমফোর্টেবল ব্যাপার না? অনেকের জন্য কিন্তু এটা অস্বস্তিকর, আবার অনেকে বলে ডাক্তার তো ডাক্তারই। তো এখন আমি হচ্ছে আগে একদম শুরুতে ইহানের বেলায়, ইহান যখন পেটে ছিল তখন আমাদের যে পাশের গাইনি ডক্টর ছিল, মানে গাইনি যে ক্লিনিক ছিল, ওইখানে ছেলে ছিল, দেখতে চাইছে, আমি দেখতে দেই নাই। পরে অনেক দূরে, প্রায় 40 মিনিটের রাস্তা গাড়িতে, 45 মিনিটের ওই দূরে আমরা মহিলা ক্লিনিকে গিয়ে মহিলা দেখাইছি। পরে আমরা বলছি যে আমি তো একটু রিলিজিয়াস টাইপের, মানে একটু আছে, আমি হচ্ছে ছেলে ডাক্তার খুঁজতেছি না। তো ওনারাই আমাকে বড় হসপিটাল, মানে ওটা তো ক্লিনিক, ওইখানে হচ্ছে গিয়ে যা শুরুতে চেক আপ করে, পরে যেহেতু বাচ্চা হওয়ার ক্ষেত্রে বড় হসপিটালগুলোতে ওনারা ট্রান্সফার করে দেয়। তো আমরা যেহেতু বলছিলাম, আমাদেরকে এই হসপিটালটার কথা বলছিল, এইখানেও আসছি। আমার হাজবেন্ডের আবার শনি রবিবার ছাড়া সময় হয় না, রবিবার হসপিটাল অফ থাকে। তো শনিবারে এখানে মেয়ে ডাক্তার নাই, মানে ঘুরা ফিরা আমার ওই ছেলে ডাক্তারই কপালে জুটছে। আবার আমাদের আশেপাশে হসপিটাল ছিল, ওইখানে যাই নাই, যেমন হ্যাপি হোম না কি যেন একটা আছে, ওখানেও নাকি মহিলা ডাক্তার আছে, কিন্তু পাওয়া টাফ আর কি, উইকেন্ডে মহিলা পাওয়া টাফ। তো এই আমার ইহানের বেলায় ছেলে ডক্টর ছিল, ওই সেম ডক্টরের কাছেই আমি গেছি, কারণ দেখা যেতেছে এখনো এবার গেলে আবার ডক্টর চেঞ্জ করলে মানে আমার কাছে অস্বস্তি লাগবে। তো এখন কি বাধ্য হয়ে ওই একটা ডক্টরের কাছেই ইহান হয়েছে। এখন সেকেন্ড বেবি ওনার কাছে হওয়ার ইচ্ছা আছে, আল্লাহ ভরসা। ভিডিওতে আমি কোনো কথা বলে না, এরকম করে একটু পরপর তাকাই, যত বেশি কথা বলো। তো আমার ভিডিও দেখে অনেকে হচ্ছে অনেক কোয়েশ্চেন করে, জানতে চায়, সেজন্য আমি আগে আর কি বলে দিলাম। আমাকে অনেকে জিজ্ঞেস করছে বেবি নর্মাল না সিজার। আমার ইহান নর্মালে হয়েছে, কোরিয়াতে হচ্ছে নর্মাল হইলেও সাইড কাটে আর কি, যাতে কমফোর্টেবল ভাবে বাচ্চার কোনো সমস্যা না হয় বা মায়েরও যাতে তাড়াতাড়ি মানে বেবি ডেলিভারি হয়ে যায়। তো সেই ক্ষেত্রে ওনারা সাইড কাটে আর কি, নিচে জরায়ুর মুখের দিকে আর কি একটু কাটে। এটা হচ্ছে মানে সবার জন্যই, এটা ওনারাই করে, এটা নাকি ভালো। তো আমার সাইড কাটা লাগছিল, অনেকখানি কাটা লাগছিল। ইহানের মাথা মাশাআল্লাহ বড় হয়ে গেছিল, তো 3.5 কেজি ছিল। বাংলাদেশে হইলে পরে এমন করে না, যদি দেখা যায় যে স্পেস হয়ে গেছে তাহলে আর সাইড কাটে না, কিন্তু এখন বাংলাদেশেও সাইড কাটে অনেকে বলে সাইড কাটা সিজারের কষ্ট সেম। আমি বলবো এরকম না, আমার কাছে পার্সোনাল ওপিনিয়ন ওরকম না। ওই 1 মাস একটু কষ্ট হয়, কিন্তু সিজার তো সারা জীবনের একটা
কষ্ট, পরে যত বেবি নেই বেশিরভাগ সিজার করানো লাগে সিজারের পরে। তো সেই ক্ষেত্রে আমার সিজারটা মানে খুব অসুবিধা না হইলে হচ্ছে মানে কোনো সমস্যায় না পড়লে আমি সিজারের পক্ষে না। কিন্তু কোরিয়াতে অনেক কোরিয়ানরা আছে হসপিটালে যায় আগেই বলে দেয় যে আমি সিজার করাবো, মানে বেবি পেটে আসলে ওনারা ডিসাইড করে ফেলে সিজার করবে। যেমন আমার মানে হাজবেন্ডের চাচাতো বোন আছে একজন, সে নার্স, ওনার 2 বেবি হয়েছে, উনি 2 বেবিরই সিজার করাইছে। উনি আগে থেকেই ডক্টরে বলে দিছে যে সিজার করাবে, নরমাল করাবে না। আর হচ্ছে ব্রেস্ট ফিডিংও করায় নাই, বুকের দুধও খাওয়াই নাই, 1 দিন না 2 দিন খাওয়াইছিল। বলে এটাও নাকি কষ্ট, মানে এরা কষ্টটা খুব ভয় পায় মনে হয়, আমি জানি না। কিন্তু এই কোরিয়াতে আবার কাজের ক্ষেত্রে প্রচুর কষ্ট, এগুলা ঠিকই করে, কিন্তু এই বাচ্চা হওয়ার ক্ষেত্রে জানি না, এরা তাদের পার্সোনাল অপিনিয়ন। কিন্তু আমি হচ্ছে কি আমার বাচ্চার কোনো সমস্যা না হওয়া পর্যন্ত বা আমার কোনো সমস্যা না হওয়া পর্যন্ত ক্রিটিক্যাল অবস্থা আমি হালসারি নেই। আমার মানে কোনো ইচ্ছা নাই সিজারে বেবি হওয়ানোর। এখন যদি কমপ্লিকেশন থাইকা যায় সেক্ষেত্রে তো কিছু করার নেই, কপালে যা থাকবে তাই হবে। কিন্তু আমি আমার ডক্টর আমাকে বলছিল সিজার করানোর কথা, আমি করাই নাই, আমি না করে দিছি। আমি বলছি যে না আমি শেষ চেষ্টা করতে চাই। তো আমার নর্মালি হচ্ছে অ্যাক্টিভ লেবার শুরু হয় 4 থেকে 5 সেন্টিমিটার জড়ার খুললে আর কি। আর আমারটা বিগিনার লেভেলে 2 সেন্টিমিটার 2 দিনের জন্য এরকম ছিল, কোনো মানে চেঞ্জ হয় নাই। তো ডক্টর আমাকে বলতেছিল বেবি বড় হয়ে গেছে, 3.5 কেজি, বেবির মাথা বড় হয়ে গেছে, মানে শরীর বড় হয়ে গেছে, আপনার কষ্ট হবে, বেবির কষ্ট হবে, মানে কত কিছু বলছে। আমি হাল ছাড়ি না, আমি বলছি যে আমি ওই যে ব্যথা উঠানোর মেডিসিন নিব, লাগলে আমাকে মেডিসিন দেন, আমার ব্যথা উঠান, যদি পানি না ভাঙে, জরায়ের মুখ যদি পরে না খোলে তাহলে আমার পরেরটা পরে, কিন্তু আমি শেষ চেষ্টা করবো। পরে ডাক্তারও বাধ্য হয়ে বলছে যে আচ্ছা ঠিক আছে। পরে দেওয়ার পরে আল্লাহর রহমতে আমার জরায়ের মুখ খুলে গেছিল, বেবি নর্মালি হয়েছে আলহামদুলিল্লাহ, কপালে ছিল। এখন সবাই দোয়া করবে যাতে সেকেন্ড বেবিও আমার নর্মালে হয়, আমি এই আশায় আছি। আমার খুব মেয়ের শখ থাকে না মানুষের, আমার ছেলে আছে, আমার আল্লাহ যদি ছেলে দেয় আমার কোনো আফসোস নাই, অবশ্যই আমি খুশি, আল্লাহ আমার যা দিবে আমি তাতেই খুশি। কিন্তু এমনি আমার হাজবেন্ডের শখ একটা মেয়ের, তো আমি আমার প্ল্যান আছে এখন যদি সেকেন্ড বেবিও ছেলে হয় আমি থার্ড বেবি ট্রাই করবো, সত্যি কথা। আর নিলে আমি সব পিঠাপিঠি নিব। আমার মানে অনেকে ভাবতে পারে যে কত এনার্জি কত কি না, আমি হচ্ছে একা যেহেতু আমি পারবো না, আমার ছোট বোনকে আমি কোরিয়াতে আনার ট্রাই করতেছি বেবি রাখার জন্য। তো ও থাকতে থাকতে আমি হচ্ছে গিয়ে মানে যদি পারি, যদি ছেলে হয় তাহলে থার্ড বেবি ট্রাই, আর না হলে তো মেয়ে হয়ে গেলে তো আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নেই। আমার খুব ইচ্ছা আমার ঘরে বাচ্চা কাচ্চা থাকুক, মানে অনেকের পছন্দ যে 1 জন হবে 2 জন হবে, আমার 3 জন নেওয়ার খুব ইচ্ছা আছে পার্সোনাল। এখন যদি মেয়েও হয় তারপরেও আমি থার্ড বেবি নিব, আমার খুব ইচ্ছা, আল্লাহ ভরসা। ইহান ওর লাগানো করে এই হসপিটালে আইসা বাবা ছেলে খাওয়া শুরু করে দিছে।
আমাদের কাজ শেষ।